হাওয়ায় মিশে যাওয়া কথাগুলো তখনই সবার চোখ ঘুরল রাজের দিকে। তাদের চোখে ছিল বিস্ময়, কৌতূহল আর কিছুটা তাচ্ছিল্য। এমনকি যারা এই পরিস্থিতির বাইরে, সেই জুয়েল দম্পতি এবং তাদের ছেলে আশিক পর্যন্ত রাজের দিকে তাকাল। শহীদুল সাহেবের বুড়ো মুখেও একটা হতভম্ব ভাব ছিল। সে একবার রাজের দিকে তাকাল, তারপর চোখ রাঙিয়ে জাহিদকে ধমক দিল। জাহিদ, রাজ তো শ্রদ্ধেয় আজাদের শিষ্য, ও কি করে জেল থেকে বেরোবে? তুমি বাজে কথা বলছো কেন? বাবা, আমি যা বলছি তা সত্যি। আমি যে তথ্যগুলো পেয়েছি সেগুলো ফ্যামিলি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, আপনারা দেখলেই বুঝবেন। জাহিদ রাজের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল এবং বলতে লাগল, যে লোক জেল খেটে এসেছে তার চরিত্র খারাপ, জেল থেকে বেরিয়ে এসে আমার মেয়েকে বিয়ে করতে চায়, এটা আমি কিছুতেই মেনে নেব না। হ্যাঁ, তাহলে তুমি একটা দাগী আসামি? নুসরাত তাচ্ছিল্যের সুরে বলল। সে তখন ফ্যামিলি গ্রুপ দেখছিল, আর দেখতে দেখতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলে, ও, তাহলে তুমি রূপার প্রেমিক? সার্কেলে সবাই বলছিল রূপার প্রেমিক নাকি জেলে গিয়েছিল, তাহলে সেই লোকটা তুমি? জেল থেকে বেরোনো একটা দাগী আসামি হয়েও তুমি আমার খান ফ্যামিলির দোরগোড়ায় আসার সাহস পাও? এটা তো অপয়া। আশিক বিতৃষ্ণার শেঠে বলল, তারপর রুক্ষ কণ্ঠে বলে, দাদু, আমার মনে হয় এখনই লোক ডেকে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ও নিশ্চয়ই ঠকাতে এসেছে, শ্রদ্ধেয় আজাদের শিষ্য তো হতেই পারে না। এই কথা শুনে শহীদুল সাহেবের মুখেও কিছুটা ইতস্তত ভাব দেখা গেল। তার বুড়ো চোখে অনেকবার আলো ঝলকে উঠল। জেল থেকে সবে বেরোলাম, কথাটা ঠিক নয়। সময় অনুযায়ী এটা 3 ঘন্টা আগের ঘটনা। রাজের অলস ভরা কণ্ঠস্বর শোনা গেল। ঠোঁটে মৃদু হাসি নিয়ে সে খান ফ্যামিলির সবার দিকে তাকাল। খান ফ্যামিলির ক্ষমতা আর নেটওয়ার্ক দিয়ে তার পরিচয় আর তথ্য দ্রুত খুঁজে বের করা কঠিন কিছু ছিল না, তাই তার সদ্য কারামুক্ত পরিচয়টা খান ফ্যামিলির কাছে গোপন রাখা সম্ভব ছিল না। তবে রাজের কণ্ঠস্বরে মনে হচ্ছিল দাগী আসামি পরিচয়টা তার কাছে কোনো ব্যাপারই নয়, বরং একটা উদাসীন ভাব ছিল। জেলে তো সব রকম মানুষই থাকে। রাজ, তুমি নিশ্চয়ই জেলেই আমার খান ফ্যামিলির এই চুক্তির কথা জানতে পেরেছ, তাই তুমি এত কষ্ট করে এই চুক্তিটা জাল করে ঠকাতে এসেছ, তাই না? নুসরাত খুব যুক্তি দিয়ে কথাগুলো বলল। তার সুন্দর চোখগুলো রাজের প্রতি অবজ্ঞায় ভরা ছিল। সে আরও বলে, তুমি ঠকানোর কথা বাদ দিলাম, জেলে যাওয়ার আগেই তোমার গার্লফ্রেন্ড ছিল। জেল থেকে বেরিয়ে তুমি সবার আগে আমার খান ফ্যামিলিতে এসেছ আমাদের মেয়েকে বিয়ে করার জন্য। এটা কি ধরনের কাজ? ডাবল ডেটিং? তুমি কি আমার খান ফ্যামিলিকে অপমান করছো? মিস খান, আপনার জরায়ু ঠান্ডা। আমি আপনাকে বেশি উত্তেজিত না হওয়ার পরামর্শ দিচ্ছি। রাগও করবেন না, নইলে খারাপ বায়ু জমে জরায়ুর ঠান্ডা বাড়বে, পেটে তীব্র ব্যথা আরও বাড়বে। রাজ হালকাভাবে বলল। নুসরাতের শরীরের উপর থেকে নিচ পর্যন্ত তার চোখ নির্লজ্জভাবে ঘুরে বেড়াল। নুসরাত দেখতে মন্দ ছিল না, বিশেষ করে তার কোমর, নিতম্ব আর আকর্ষণীয় ফিগার আরও বেশি আকর্ষণীয় ছিল। কিন্তু সে জরায়ুর ঠান্ডার কারণে বেশ কষ্ট পাচ্ছিল। তুমি? নুসরাত দাঁতে দাঁত চেপে রাখতে যাচ্ছিল, হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে হাত দিয়ে পেট চেপে ধরল, আর তার কপাল থেকে ঘাম ঝরতে লাগল। তার পেটে তীব্র ব্যথা শুরু হয়েছিল। সে দাঁড়াতে পারছিল না, প্রায় জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। শালা, তুই আমার বোনকে অভিশাপ দিচ্ছিস? মরতে চাস নাকি? আশিক হঠাৎ রেগে উঠল, রাজের দিকে আঙ্গুল তুলে চিৎকার করে উঠল। মরতে চাই? রাজ হেসে উঠল। এক চুমুক চা খেয়ে গলা ভিজিয়ে নিয়ে অলস ভঙ্গিতে বলে, তুমি বরং নিজের সংখ্যা নিয়ে ভাবো। চোখের নিচে কালি, পা দুর্বল, ধাতুর দুর্বলতা স্পষ্টতই অতিরিক্ত যৌনতার ফল। এখন তোমার অতিরিক্ত শক্তি ক্ষয় হয়েছে, মনে হয় এখন তুমি সেদিকটায় অক্ষম হয়ে পড়েছ, তাই না? ওষুধ খেয়ে চালিয়ে যাচ্ছ। আফসোস, এটা দীর্ঘস্থায়ী সমাধান নয়। আশিকের মুখটা জুমে গেল। সম্বিত ফিরে পেয়ে তার মুখটা নীলচে লাল হয়ে উঠল, আর সে চিৎকার করে উঠল, আমি মিথ্যা বলছি না। সত্যিটা কি সেটা তোমার নিজের ভালো করে জানা আছে। এত বড় হয়েছ, এখনও নিজেকে ঠকাচ্ছ। রাজ চোখ নামিয়ে মাথা নেড়ে হাসল। আশিকের মুখটা লাল হয়ে গেল। সে অনুভব করল পরিবারের সদস্যরা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে। সে তখনই রাগে জ্ঞান হারিয়ে রাজের দিকে ছুটে গেল। ক্রুদ্ধ কণ্ঠে বলে, তুই একটা দাগী আসামি। জেল থেকে বেরিয়েই আমাকে এভাবে অপমান করার সাহস পাস? আমি তোকে মেরে ফেলব। কে দিয়েছে তোমাকে এত সাহস? আমার সামনে ভাব দেখাচ্ছ? রাজ হঠাৎ চোখ তুলে তাকাল।
তার চারপাশে পাহাড়ের মতো এক বিশাল শক্তি ছড়িয়ে পড়ল। তার তোলা চোখগুলো ছিল অত্যন্ত উদাসীন, যেন সে একটা মরা মানুষকে দেখছে। তুমি? আশিকের শরীর কেঁপে উঠল। অদৃশ্যভাবে যেন পাহাড়ের মতো এক বিশাল চাপ তার ওপর নেমে এসেছিল। তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, যেন এক জাগ্রত বিশাল সাপ তাকে লক্ষ্য করেছে। বেয়াদবি! তখনই শহুদ্দিস সাহেব ঠান্ডা গলায় ধমক দিল। আশিকের দিকে তাকিয়ে বলে, পেছনে যাও। আশিক দাঁত কিরমির করে অনিচ্ছা সত্ত্বেও পেছনে সরে গেল। রাজও তার তেজ গুটিয়ে নিয়ে পুরনো খেয়ালি রূপে ফিরে এলো। এতে আশিক যে ভয়ঙ্কর শক্তি অনুভব করছিল তা সম্পূর্ণ বিলীন হয়ে গেল, আর রাজও সাধারণ মনে হতে লাগল। এসব কি হলো? কি অদ্ভুত! নিশ্চয়ই আমি ভুল দেখেছি। একজন দাগি আসামির কি করে এমন মার্শাল আর্ট যোদ্ধার মতো তেজ থাকতে পারে? আশিক মনে মনে ভাবল। রাজ যে তাকে সবার সামনে অপমান করেছে এবং তার শারীরিক অবস্থার কথা সরাসরি বলে দিয়েছে, এটা ভেবেই তার মনে ঘৃণা জন্মেছিল। রাজ সাহেব, আপনি কি চিকিৎসাও বোঝেন? তখন নাজমার কণ্ঠস্বর শোনা গেল। সে আশায় ভরা চোখে রাজের দিকে তাকাল। একটু আটটু বুঝি। রাজ নাজমার দিকে তাকিয়ে উত্তর দিল। নাজমা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার বড় ভাবি ঈশিতা তাকে থামিয়ে দিয়ে বলে, প্রায় ভুলেই গিয়েছিলাম। ছোট বোনের মেয়ে যারা এখনও অজ্ঞান। যদি খান পরিবার চুক্তি মানতে চায়, তাহলে আমার মনে হয় যারা সবচেয়ে উপযুক্ত। রাজ যেহেতু চিকিৎসা বোঝেন, তাই সে যারার যত্ন নিতে পারবে। আর তাছাড়া যদি এখনই যারার সাথে বিয়ে হয়, তাহলে শুভ কাজের প্রভাবে হয়তো যারা জ্ঞান ফিরে পাবে। জাহিদ সাহেবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে মাথা নেড়ে বলে, ঈশিতা খুব ভালো কথা বলেছে। আমার মনে হয় এটা সম্ভব। জসিম এতে রাজি ছিল না। সে চরম ক্ষিপ্ত হয়ে বলে, বড় ভাই, এটা তুমি কি বলছো? তুমি নিজেই রাজকে পছন্দ করো না, বাবাকে রাজি করাচ্ছ না যে রাজ তোমার মেয়েকে বিয়ে করুক। উল্টো তুমি চাও এই ছেলে আমার প্রিয় মেয়েকে বিয়ে করুক? কখনো না। প্রথম এবং তৃতীয় পক্ষের এই বিবাদ শহীদুল সাহেবের মনে নতুন চিন্তা জাগিয়ে তুলল। তার মনে একটা নতুন পথ খুলে গেল। রাজ সদ্য জেল থেকে ফেরার খবর জানার পর শহীদুল সাহেবের মনেও দ্বিধা ছিল। যাই হোক, খান পরিবার গুলশানের একটা পরিচিত সম্ভ্রান্ত পরিবার। যদি একজন দাগি আসামি খান পরিবারের জামাই হয়, তাহলে হয়তো ভবিষ্যতে গুলশানের সম্ভ্রান্ত মহলে তাদের মুখ দেখানোর উপায় থাকবে না। রাজ্যে চুক্তি জাল করা বা ঠকানোর বিষয়টা শহীদুল সাহেব ভাবেনি। তিনি চুক্তিটা দেখেছে, এটা কোনোভাবেই জাল করা নয়। তবে ২০ বছর আগের এই চুক্তিটা খান পরিবার লঙ্ঘনও করতে পারত না, নইলে তাদের বিশ্বাসঘাতকতার অপবাদ জড়ত। এখন এই সমস্যা সমাধানের একটা চমৎকার উপায় আছে। রাজ সাহেব, আপনি কি শ্রদ্ধেয় আজাদের কাছে চিকিৎসা শিখেছেন? শহীদুল সাহেব রাজের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। একটু আটটু শিখেছি, কিন্তু আজাদ মাস্টারের ক্ষমতা বিশাল। আমি যা শিখেছি তাকে বলি সামান্য। রাজ খুব বিনয়ী ছিল, আর শ্রদ্ধেয় আজাদকেও প্রশংসা করতে ভুলল না, কারণ অন্যদের সামনে শ্রদ্ধেয় আজাদের সম্মান রক্ষা করা উচিত। ঠিক আছে, আমার একজন নাতনি আছে, নাম যারা। ৬ মাস আগে সে একটা সড়ক দুর্ঘটনায় পড়েছিল। অনেক হাসপাতালে গিয়েছি, অনেক বিখ্যাত চিকিৎসককে ডেকে এনেছি, কিন্তু সবাই অক্ষম হয়েছে। শহীদুল সাহেব বলল। সে আরও বলে, যদি আপনি যারাকে সুস্থ করতে পারেন, তাহলে আমি সিদ্ধান্ত নেব যে যারাকেই আপনার সাথে বিয়ে দেব। শহীদুল সাহেবের এই কাজটা রাজের দিকেই একটা গরম আলু ছুঁড়ে দেওয়ার মতো ছিল। সুযোগ আমার খান পরিবার তোমাকে দিয়েছে। যদি তুমি যারাকে সুস্থ করতে পারো, তাহলে তাকে তোমার সাথে বিয়ে দেব। যদি তুমি না পারো, তাহলে দুঃখিত, পুরনো চুক্তিটা বাতিল হয়ে যাবে। এছাড়াও শহীদুল সাহেবের এই কাজটা রাজকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। যদি রাজ সত্যিই সেই গভীর জ্ঞানী শ্রদ্ধেয় আজাদের শিষ্য হন, তাহলে তার নিশ্চয়ই কিছু ক্ষমতা আছে। যারাকে সুস্থ করতে পারলে বোঝা যাবে যে রাজের কিছু ক্ষমতা আছে। খান পরিবারের জামাই কোনো অকেজো লোক হতে পারে না। এছাড়াও শহীদুল সাহেব আসলে যারাকে খুব পছন্দ করত। যারা দুর্ঘটনা ঘটার আগে তার প্রতিভা, ক্ষমতা সবই অসাধারণ ছিল। খান পরিবারের অনেক ব্যবসা সামলাতে সাহায্য করত। যদি রাজ যারাকে সুস্থ করার ক্ষমতা রাখে, তাহলে সে দাগি আসামি হিসেবে খান পরিবারের জামাই হলেও শহীদুল সাহেবের কাছে এটা কোনো ক্ষতি মনে হবে না। দুটি কণ্ঠস্বর একই সাথে শোনা গেল, একজন জসিম এবং অন্যজন নাজমা। আমি রাজি নই, আমি রাজি।
জসিম তার স্ত্রীর দিকে অবাক হয়ে তাকালো, রাগ চেপে অসন্তুষ্টভাবে বললে, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি চাও যারাকে এই চরিত্রহীন লোকটার সাথে বিয়ে দিতে? কিসের চরিত্রহীন? আমি এক্ষুনি দেখলাম রাজ সে বছর রূপার হয়ে জেল খেটেছিল। এটা তো স্পষ্টতই একজন সহানুভূতিশীল যুবক। নাজমা সাথে সাথে প্রতিবাদ করল। জসিমের মুখ লাল হয়ে উঠল। সে রাগে ফুঁসছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। ঠান্ডা গলায় বলে, তাতে কি? ভুলে যেও না, এই ছেলের ইতিমধ্যেই একজন গার্লফ্রেন্ড আছে। তুমি যারাকে ওর সাথে বিয়ে দিতে চাইছো মানে কি সতীন বানাতে চাইছো? এই কথা শুনে নাজমা মুখ খুলল, কিন্তু কিছুক্ষণ কি বলবে বুঝতে পারল না। আমার রূপার সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আর কোনো সম্পর্ক নেই। তখন রাজের কণ্ঠস্বর শোনা গেল। শান্ত স্বরে সে বলল। নাজমার মুখ খুশিতে ভরে উঠল। সে বলে, তাহলে তো খুব ভালো কথা। রাজ এখন একা। যদি সে যারাকে সুস্থ করতে পারে তাহলে আমি তাকে জামাই হিসেবে মেনে নেব। তুমি পাগল? আমরা ইতিমধ্যেই কামরুল সাহেবকে ডেকেছি। কামরুল সাহেব নিশ্চয়ই যারাকে সুস্থ করতে পারবেন। ও জেল থেকে সদ্য বেরোনো একজন লোক, ওর কি ক্ষমতা? আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই যারা সুস্থ হয়ে উঠুক। সে সুস্থ হলে আমি যা করতে চাই তাই করব। নাজমার চোখ লাল হয়ে গেল। গত 6 মাস ধরে সে কান্নাকাটি করছে। সে সত্যিই ভয় পাচ্ছে যে তার মেয়ে চিরকালের জন্য অচেতন অবস্থায় থাকবে, আর কখনো জ্ঞান ফিরে পাবে না। ঠিক আছে, আর ঝগড়া করো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শহীদুল সাহেব গম্ভীর কণ্ঠে বলল। তিনি রাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রাজ সাহেব, আপনার কি মত? রাজ হাসল, সোজা কথায় বলল, ঠিক আছে, আমি রাজি। আজাদ বৃদ্ধ তাকে খান পরিবারে আসতে বলেছিল, মূলত খান পরিবারের এই গুপ্ত শীতল আধারটির জন্য। খান পরিবারে থাকার একটা কারণ পেলেই হল। খান পরিবারের কোনো মেয়েকে বিয়ে করবে তা গুরুত্বপূর্ণ ছিল না। তাহলে আমরা পশ্চিম দিকে যাই। আমিও রাজ সাহেবের চিকিৎসা দেখতে চাই। শহীদুল সাহেব উঠে দাঁড়াল এবং রাজকে নিয়ে পশ্চিমের ভিলার দিকে রওনা হল।